কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আজকে বাংলাদেশের বস্ত্র শিল্পের যে সর্বনাশের চিত্র আন্তর্জাতিক স্তরে উঠে এলো, তা একদিকে বাংলাদেশের জনগণের কাছে হৃদয় বিদারক হলেও এ কিন্তু ভারতের জন্য নিঃসন্দেহে পৌষ মাস। কারণ বাংলাদেশের সমস্ত অর্ডার কার্যত গিলে খেলো ভারত। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে ভারতের বস্ত্র শিল্পের মার্কেট বেড়ে হলো 60,000 কোটি টাকার, এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক বড় বড় ব্র্যান্ড যারা দিনের পর দিন বাংলাদেশ থেকে হোলসেলে কাপড় জামা কিনতেন, তারা কিন্তু ভারতের মার্কেটের অ্যাক্সেস পেতে শুরু করেছেন। এমনকি এই তালিকায় যারা, H&M এর মতো ব্র্যান্ড আছে, যারা তাদের একাধিক এক্সিকিউটিভকে শেষ 6 মাসে ভারতে বারবার পাঠিয়েছেন, এবং ভারতের একাধিক টেক্সটাইল হাবের সঙ্গে তারা কিন্তু বিপুল পরিমাণে চুক্তি করেছে। দেখুন যে তথ্য আরো ডিটেইলিং এ যদি আপনারা ঢোকেন এবং পড়েন, আপনারা দেখবেন ইউকে অ্যান্ড ইউএই অ্যাপারেল ব্র্যান্ডস বিগিন টক উইথ ইন্ডিয়ান কোম্পানিজ, এবং পরবর্তীকালে দেখুন ইন্ডিয়ান টেক্সটাইল সেক্টর সার্জ 60,000 crores, অর্থাৎ 60,000 কোটি টাকার ব্যবসা ভারতের বস্ত্রশিল্প ছুঁয়ে ফেললো। এবং বাংলাদেশের বস্ত্রশিল্পের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় জায়গায় চলে গেল। শুধু বস্ত্রশিল্প নয়, ইন্ডিয়ার মোবাইল ম্যানুফ্যাকচারিং মার্কেটের পরিমাণ গিয়ে দাঁড়ালো 4 লক্ষ কোটি টাকার, যা কিন্তু বিশ্বে টপ 3-তে ভারতকে কিন্তু স্থান দিল। অর্থাৎ একদিকে ইলেকট্রনিক গ্যাজেট, অন্যদিকে বস্ত্রশিল্প। ভারতের বিভিন্ন জায়গায় শিল্পের একটা ঝড় এখানে কিন্তু দেখা যাচ্ছে। যারা এই ভিডিও বাংলা থেকে দেখছেন, দুর্ভাগ্যের বিষয় এই লিস্টে বাংলার নাম নেই, কারণ বাংলার বস্ত্রশিল্পের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় আছে, পাট শিল্পের অবস্থা খারাপ জায়গায় আছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলা ছাড়া ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই এসেছেন। লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের নয়ডা, দিল্লি, এনসিআর, এই জায়গাগুলো হলো টপ মোস্ট প্রায়োরিটি ইউরোপীয় ব্র্যান্ডের। এবং এরা ক্রিসমাসের আগে এবং নিউ ইয়ার সেলিব্রেশনের আগে সব থেকে বেশি ভারতবর্ষে এসছেন। এবং যে ব্যবসাটি বাংলাদেশ করত, সেই বাংলাদেশের ব্যবসার প্রায় 90% ব্যবসায়ী ভারতের অভিমুখে কিন্তু ধাবিত হয়েছে। এর কারণটা কি? দেখুন, বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে একটি কারণ আছে, এবং ভারতের পয়েন্ট অফ ভিউতেও কিন্তু একটি কারণ আছে। ভারতের পয়েন্ট অফ ভিউর কারণগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন বাংলাদেশ থেকে এরা ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছে, অথচ সিঙ্গাপুর বা ভিয়েতনামে যাচ্ছে না, না গিয়ে ভারতে আসছে। তার মানে ভারত নিঃসন্দেহে এমন কিছু করছে যা অন্য রাষ্ট্রগুলো করতে পারেনি এই পরিবর্তিত পরিস্থিতিতে। প্রথমে বাংলাদেশের কারণগুলো একটু বলি। দেখুন, অক্টোবর নভেম্বর মাসে একাধিক রিপোর্ট আমি দেখাতে পারি বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে তারা ক্লেম করেছে প্রায় 350টির বেশি বাংলাদেশে বস্ত্র শিল্পের কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। একাধিক রিপোর্ট এটাও বলেছে যে 1000টির বেশি বাংলাদেশের কারখানা বন্ধ হয়েছে, শ্রমিকরা বেতন পাচ্ছে না, এবং বহু ক্ষেত্রে বাংলাদেশের বস্ত্রশিল্পীরা রাস্তা কিন্তু অবরোধ করে সরকারের বিপক্ষে প্রতিবাদ অবধি করেছে গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে। কিন্তু সেনাবাহিনী বস্ত্রশিল্পীদের উপর গুলি অবধি চালিয়েছে এই আন্দোলনে। ফলে বাংলাদেশের বস্ত্রশিল্পের শোচনীয় অবস্থা কিন্তু শুরু হয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসার পর। এবং বহু ক্ষেত্রে দেখা যায় পলিটিক্যাল আনরেস্ট, ল অ্যান্ড অর্ডার সমস্যা বাংলাদেশের বস্ত্রশিল্পকে আরো কিন্তু অন্ধকারে নিয়ে যায় প্রতি মুহূর্তে। যে তথ্য এখানে সামনে এসছে সেখানে বলা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের মার্কেটে ইনভেস্ট করতে আর ভরসা পাচ্ছেন না, কারণ তারা বুঝতে পারছেন না ইনভেস্ট করার পর মাল্টি ডেলিভারি পাবে কিনা। এমনকি বিদেশি বহু নাগরিক যারা বাংলাদেশের বহু ফার্মে গিয়ে যে রেডিমেড গার্মেন্টস যেগুলোকে অনুধাবন করতেন, যাচাই করতেন, তারাও কিন্তু বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। এবং কোটি কোটি টাকার অর্ডার এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ভারতবর্ষে শিফট হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক স্তরের কাছে বাংলাদেশ সম্পর্কে যে ধারণা, সেই ধারণা সম্পূর্ণ নেগেটিভ হইতে সঞ্চারিত হয়েছে, এবং এদের আলটিমেট ডেস্টিনেশন যে ভারত, তা কিন্তু বিদেশি ব্র্যান্ডরা বুঝতে শুরু করেছেন। পাশাপাশি বাংলাদেশ 25 বছর ডিউটি ফ্রি অ্যাক্সেস ইউরোপীয় ইউনিয়নের মার্কেটকে দিত, এবং সেখানে লেবার কস্ট অত্যন্ত কম। প্রধানত এর জন্যই বাংলাদেশের বস্ত্রশিল্পের চাহিদা কিন্তু বিশ্বজোড়া ছিল। মনে রাখবেন বাংলাদেশ কিন্তু গোটা বিশ্বের সব থেকে বেশি বস্ত্র রপ্তানি করত, কিন্তু আজকে পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যাটা কমতে কমতে
5 নম্বর জায়গায় এসে কিন্তু দাঁড়িয়েছে, যদি 1 বছরের সঠিক ডাটা আপনারা যাচাই করেন। অর্থাৎ 1000 থেকে 2000-এর বেশি কারখানা বন্ধ হয়ে যাওয়া, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, সেনাবাহিনীর সঙ্গে বস্ত্র কারখানা মালিক শ্রমিকদের সংঘাত, সরকারের উদাসীনতা, সরকারি সাহায্য না থাকা, সব মিলিয়ে বাংলাদেশের বস্ত্রশিল্প 1 বছরে মুখ থুবড়ে পড়ল এবং প্রায় 50,000 কোটি টাকার লস ভারতের মার্কেট, মানে বাংলাদেশের মার্কেটে হলো, যা ভারত কিন্তু লুফে নিল। ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে একাধিক কর্ম কিন্তু করে ফেললো, যাকে বলা হয় উইন্ডো অফ অপরচুনিটিকে কাজে লাগালো। ভারত কিন্তু ইউপিতে প্রায় 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে। ফলে ইউপি নয়ডা টেক্সটাইল হাব এমন উচ্চতায় ভারত নিয়ে গেছে, যা কিন্তু গোটা বিশ্বের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। অর্থাৎ একটা দেশের যখন অবনমন চোখের সামনে আমরা দেখছি, আমরা পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের দেশের ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি বিল্ড আপ করছি, যেন বিদেশি শক্তিরা আমাদের দেশের ওই পার্টিকুলার বস্ত্র হাব যেগুলোকে বলা হয় সেখানে আকৃষ্ট হয়। ফলে নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক, যার জন্য আজকে ইউরোপীয় ইউনিয়নের একাধিক বড় ব্র্যান্ড এই ইউপি টেক্সটাইল নয়ডাতে যেটা আছে সেখানে কিন্তু বিপুল পরিমাণে অর্ডার দিয়েছে। পাশাপাশি গভর্নমেন্টের পক্ষ থেকে পিএম মিত্র পার্কস চালু করা হয়, যেখানে ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কস তৈরি হয়েছে, যা অলরেডি 14,000 কোটি টাকার অর্ডার কিন্তু কনফার্ম করেছে। ফলে আপনারা বুঝতে পারছেন সরকার কিন্তু এই উইন্ডো অফ অপরচুনিটিটাকে কিভাবে ইউটিলাইজ করেছে প্রতি মুহূর্তে, এবং পুরো বিষয়টাই কিন্তু হয়েছে শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসার পর, অর্থাৎ 1 বছরের কম সময়ে। পাশাপাশি পিএলআই স্কিম, যেখানে ভারত কিন্তু অতিরিক্ত 20,000 কোটি টাকা ইনভেস্ট করেছে, এবং ইনভেস্ট করেছে বলেই এফডিআই ফরেন ইনভেস্টমেন্ট ভারতবর্ষে এসছে, যেখানে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে ভারত বস্ত্র শিল্প ওরিয়েন্টেড একাধিক জয়েন্ট ভেঞ্চার্স আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করেছে। ফলে ভারতের যে বস্ত্র শিল্পের মার্কেট ছিল, যে মার্কেট বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল, তা কিন্তু 1 বছরেই গ্লোবাল একটা মার্কেটে পরিণত হলো, শুধুমাত্র ভারত এই পরিবর্তিত পরিস্থিতিটার পূর্ণ ব্যবহার করলো বলে। পাশাপাশি যে তথ্য আরো সামনে এসছে, সেখানে বলা হচ্ছে ভারতের মার্কেটে টেকনিক্যাল টেক্সটাইলের ভ্যালু কিন্তু বেড়েছে, চাহিদাও বেড়েছে। বাংলাদেশ কিন্তু শুধুমাত্র রেডিমেড গার্মেন্ট গোটা বিশ্বে স্প্রেড আউট করতো, রপ্তানি করতো, পয়সা রোজগার করতো ব্যবসা বাণিজ্য করে, কিন্তু টেক্সটাইল গার্মেন্ট কিন্তু বাংলাদেশ সে অর্থে ম্যানুফ্যাকচার করতে পারেনি, যা ভারত কিন্তু করলো। টেক্সটাইল গার্মেন্ট মানে কি? নির্দিষ্ট সেক্টর অনুযায়ী পোশাক কিন্তু ভারত তৈরি করতে পারছে। যেমন ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর প্রোডাক্ট ভারত করে, যারা এয়ার পাইলট, যারা প্লেন চালান, তাদের নির্দিষ্ট কম্পোনেন্টস দিয়ে যে প্রোডাক্ট হয়, যে হিট রেজিস্ট্যান্ট প্রোডাক্ট, সেগুলো কিন্তু ভারত স্পেশালাইজড এবং ভারত এগুলো করতে পারে। পাশাপাশি ডাক্তারদের মেডিকেল স্টাফের প্রোডাক্ট। ফলে গোটা বিশ্বের বিভিন্ন সেক্টরের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু ভারত পূরণ করতে পেরেছে। ফলে ভারতের কাছে কিন্তু নতুন একটা অপরচুনিটি খুলে গেছে টেক্সটাইল কটন ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি এই মুহূর্তে আরো এই ব্যবসা বাণিজ্যের পরিমাণটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মেগা ডিল করতে চলেছে জানুয়ারির শেষে, এবং সেখানে যদি ডিলটি কমপ্লিট হয়, তাহলে ভারতের এই শুল্ক 9 to 12% বিদেশের মার্কেটে কিন্তু কম দিতে হবে, যা কিন্তু ভারতের মার্কেটকে অপ্রতিরোধ্য করে ফেলবে। এছাড়াও ইউকের সঙ্গে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, এবং সেই এগ্রিমেন্টটি কার্যকারী হওয়ার পর ভারতের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু 99% ডিউটি ফ্রি হয়ে যাবে ব্রিটেনের মতো জায়গায়। ফলে আমি যেখান দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম, যে কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস, আলটিমেটলি দাঁড়িয়ে বাংলাদেশের যে সর্বনাশ শেষ 1 বছরে মোহাম্মদ ইউনূসের পলিসি করে দিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানো যেমন অসম্ভব, ঠিক সেরকমই ভারত এই পসিবিলিটিটাকে যেভাবে ইউজ করলো, সেখানে ভারতবর্ষের গোটা বিশ্বে বস্ত্রশিল্পে প্রথম হওয়া কার্যত সময়ের অপেক্ষা। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।